হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? তো আজ আবার নতুন একটা চ্যাপ্টার নিয়ে হাজির তোমাদের হিরক স্যার। আর তোমরা আছো এখন এইচএম ক্লাসরুমে। তো আজকে আমরা কি শুরু করতে চলেছি? আজকে আমরা কার্যক্ষমতা শক্তি অর্থাৎ ওয়ার্ক পাওয়ার এবং এনার্জি। তো প্রথমে শুরু করছি আজকে আমরা কার্য। ওকে, তো কার্য কাকে বলে আমরা জেনে নিই। তবে জানার আগে যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে সঙ্গে থাকো পরবর্তী ক্লাসগুলোর জন্য। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। কার্য কার্য কাকে বলে? ডেফিনেশন আমরা যদি দেখি যে কোনো বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুটির অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটে তবেই কার্য হয়েছে বলা যায়। ওকে, তো এই কার্যের পরিমাপ আমরা কি করে পাবো? সরণের অভিমুখে যে বলের উপাংশ হবে এবং তার সাথে সরণের গুণফলে তা কি পাওয়া যাবে? কার্য পাওয়া যাবে। ধরে নিলাম একটা বস্তুর ওপর এফ বল ক্রিয়া করেছি। ওকে, ধরে গেল একটা এফ বল ক্রিয়া করেছি এবং এফ বল ক্রিয়া করার ফলে বস্তুটির সরণ ঘটলো কত? সরণ ঘটলো এস। ওকে, এস পরিমাণ সরণ ঘটলো। দেখো, বল ভেক্টর রাশি, সরণও ভেক্টর রাশি এবং এই বল এবং সরণের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সরণের অভিমুখে বলের উপাংশ কত হবে? বলের উপাংশ হবে দেখো এফ কস থিটা। ওকে, তাহলে কার্যের পরিমাপ ডব্লিউ, আমরা যদি ডব্লিউ দ্বারা কার্যকে ডিফাইন করি তাহলে ডব্লিউ ইকুয়ালস টু কি না সরণের অভিমুখে বলের উপাংশ। ওকে, সরণের অভিমুখে বলের উপাংশ, বলের উপাংশ গুণিত কি? গুণিত সরণ। ওকে, তাহলে সরণের অভিমুখে বলের উপাংশ কত? এফ কস থিটা ইন্টু এস। ওকে, তাহলে আমরা বলতে পারি এফ এস কস থিটা। যদি আমরা একে ভেক্টর ফর্মে লিখি তাহলে আমরা কি লিখতে পারি? এফ ভেক্টর ডট এস ভেক্টর। দেখো, দুটি ভেক্টর রাশির ডট গুণফল কি হয়? একটি স্কেলার রাশি হয়। তাহলে কি পেলাম? কার্য কি রাশি? কার্য হলো একটি স্কেলার রাশি। ওকে, এবার দেখো আমরা একটা স্কেলার রাশি কি পেলাম? কার্য। তো কার্যের আমরা একক এবং মাত্রা এবার আমরা নির্ণয় করব। ওকে, আচ্ছা দেখো, যেহেতু কার্য সমান বল ইন্টু সরণ, তাহলে আমরা মাত্রা কি পাবো? দেখো, মাত্রা পাবো কার্যের মাত্রা অর্থাৎ ডব্লিউ মাত্রা ইকুয়ালস টু কি? বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা। বলের মাত্রা আমরা পেয়েছি কি? এম এল টি টু দি পাওয়ার -2। আর সরণের মাত্রা কি হবে? দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ এল। ওকে, তাহলে কি পেলাম? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এটা কি পেলাম? কার্যের মাত্রা। এবার একক, একক আমরা বের করব। একক কয় প্রকার হবে? দেখো, একক হবে দুই প্রকার। কি কি? পরম একক। ওকে, পরম একক বা একে বলতে পারি আমরা অ্যাবসলিউট ইউনিট এবং অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক যাকে আমরা বলবো কি? গ্র্যাভিটেশনাল ইউনিট। গ্র্যাভিটেশনাল ইউনিট। তো চলো আমরা প্রথমে কার্যের পরম একক সম্বন্ধে আলোচনা করে নিই। পরম একক, পরম একক কী হবে? দেখো, আমরা ডব্লিউ সমান কী পেয়েছিলাম? এফ ডট এস, তাই তো? ওকে, তাহলে কার্যের একক কী হবে? কার্যের একক হবে বলের একক ইন্টু সরণের একক। তাহলে দেখো, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী হবে না? বলের একক কি? ডাইন, আর সরণের একক সেন্টিমিটার। তাহলে হবে ডাইন সেন্টিমিটার। একে কি বলা যায়? একে বলা যায় আর্ক। ওকে, এর ব্যবহারিক এককটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে আর্ক এবং এসআই পদ্ধতিতে কি বলা যায়? নিউটন ইন্টু মিটার, যাকে আমরা বলছি কি? জুল। ওকে,
এবার দেখো আমরা তো বলতে পারি 1 আর্ক ইকুয়ালস টু 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার, ওকে। অথবা আমরা এও বলতে পারি 1 জুল ইকুয়ালস টু 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে 1 আর্ক কৃতকার্য বা 1 জুল কৃতকার্য কাকে আমরা বলবো সেটা আমরা দেখে নিই ডেফিনেশন। অ্যাজ এ ডেফিনেশন আমরা কি বলতে পারি, দেখো কোনো বস্তুর ওপর 1 ডাইন বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 সেন্টিমিটার হয়, ভালো করে লক্ষ্য করো, কোনো বস্তুর ওপর 1 ডাইন বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দুর সরণ যদি 1 সেন্টিমিটার হয় তবে 1 আর্ক কৃতকার্য করা হয়েছে বলা হয়, ওকে। এক্ষেত্রে দেখো বলা যায় যে কোনো বস্তুর ওপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির বলের প্রয়োগ বিন্দুর সরণ 1 মিটার হয় তাহলে ওই কৃতকার্য কত না 1 জুল। এবার দেখো আমরা 1 জুল এবং 1 আর্গের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, ওকে। দেখো 1 জুল ইকুয়ালস টু আমরা কি দেখলাম 1 নিউটন ইন্টু 1 মিটার। আচ্ছা 1 নিউটন ইকুয়ালস টু কি আমরা জানি 10⁵ ডাইন, ওকে। এবং 1 মিটার সমান জানি আমরা 10⁻² সেন্টিমিটার অর্থাৎ 100 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 10⁷ ডাইন সেন্টিমিটার। ডাইন সেন্টিমিটারকে আমরা কি বলছি আর্গ। তাহলে আমরা এক্ষেত্রে লিখছি 1 জুল ইকুয়ালস টু 10⁷ আর্গ। তাহলে পরম এককের মধ্যে এসআই ইউনিট এবং সিজিএস ইউনিটের মধ্যে কি সম্পর্ক সেটা আমরা দেখতে পেলাম। এবার আসছি আমরা বলের অভিকর্ষীয় একক। কি বলের অভিকর্ষীয় একক। তো অভিকর্ষীয় একক কি হবে? অভিকর্ষীয় একক দেখো সিজিএস পদ্ধতিতে হবে গ্রাম সেন্টিমিটার, সিজিএস পদ্ধতিতে হবে গ্রাম সেন্টিমিটার এবং 1 গ্রাম সেন্টিমিটার ইকুয়ালস টু 9 জি ডাইন সেন্টিমিটার, ওকে। এই যে জিটা কি না জিটা হলো গ্র্যাভিটি এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এখানে লেখা যায় জি এটা কি ডাইন সেন্টিমিটার অর্থাৎ আর্ক। এবং এসআই পদ্ধতিতে কি কেজি মিটার, ওকে, কেজি মিটার। এবার দেখো এই যে কেজি মিটার 1 কেজি মিটার একে বলা যায় কি জি নিউটন মিটার অর্থাৎ বলা যায় জি কি জুল, ওকে। এখানে জি কত এসআই পদ্ধতিতে জি কত হয় তোমরা জানো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসছি দেখো আমরা এই যে বল প্রয়োগের ফলে কার্য হচ্ছে, তাই তো বল প্রয়োগের ফলে কার্য হলেও কি হবে দেখো তোমরা কখনো তোমাদের বাবা মার কথা শুনেও কাজ করো আবার না শুনেও কাজ করো, তাই তো। অর্থাৎ যখন কথা শুনে কাজ করো তখন তোমরা বলা হয় খুব বাধ্য, আবার যখন কথা শোনো না তখন বলা হয় অবাধ্য। এক্ষেত্রে কার্যও দেখো দুভাবেই হয়, বল দ্বারাও হয় অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করছে সেদিকেও হবে এবং বল যেদিকে ক্রিয়া করছে তার বিপরীত দিকেও হবে অর্থাৎ বলের বিরুদ্ধেও হবে। প্রথমে আসছি দেখো বল দ্বারা কার্য, ওকে, বল দ্বারা কার্য এবং হবে বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য। এবার দেখো বল দ্বারা কার্য কথার অর্থ তোমরা বুঝতেই পারছো যে বলের অভিমুখটা যেদিকে হবে সেদিকে যদি প্রয়োগ বিন্দুর সরণ ঘটে তখনই হবে বল দ্বারা কার্য, ওকে। আর যদি বল প্রয়োগ করা হচ্ছে যেদিকে কিন্তু প্রয়োগ বিন্দুর সরণ যদি তার উল্টো দিকে ঘটে তখন তাকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য। কি ব্যাপারটা বোঝাতে পারলাম?
ঠিক আছে, চলো আমরা ডায়াগ্রামে দ্বারা বুঝি। ধরো এখানে একটি বস্তু আছে, ওকে। তো এইদিকে বলের উপাংশ কত? যদি থিটা কোণ হয় এফ কস থিটা, এবং সরণ ঘটলো কত না এস। আবার এক্ষেত্রেও দেখো আমরা বল দিচ্ছি, এদিকে বলের উপাংশ কত এফ কস থিটা, কিন্তু সরণ ঘটলো এদিকে, ওকে। সরণ ঘটলো এদিকে, সরণের পরিমাণ সাপোজ ধরলাম এক্স। এইবার দেখো তো যদি এদিকে এফ কস থিটা হয়, এদিকে কত? তাহলে এই থিটার পরিমাণটা ঠিক 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই থিটার পরিমাণটা কত? 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো আমরা জানি ডব্লিউ সমান কি এফ এস কস থিটা। তাহলে যদি বলের দিকে কার্য হয়, অর্থাৎ এদিকে কার্য হয়, তাহলে এই থিটার পরিমাণটা কি 0, অর্থাৎ এদিকে এফ কাজ করবে, যেদিকে এস সরণ হচ্ছে। তাহলে এক্ষেত্রে থিটা 0 ডিগ্রি হলে তাহলে কি পাবো? এফ এস ইন্টু কস 0 কস 0 ইকুয়ালস টু 1। তাহলে আমরা বলি এফ এস, অর্থাৎ এটাকে বলবো আমরা পজিটিভ ওয়ার্ক, ওকে। বলের বিরুদ্ধে দেখো, তাহলে এদিকে যদি বল কাজ করে এফ, তার উল্টো দিকে কত? এটা 180 ডিগ্রি থিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারছি, দেখো এফ এস কস থিটা, এবং এখানে থিটা 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি, দেখো এফ এস ইন্টু -1, কারণ কস 180 ডিগ্রি ইকুয়ালস টু -1। তাহলে এক্ষেত্রে হচ্ছে দেখো মাইনাস এফ এস, অর্থাৎ এটা কী হচ্ছে দেখো নেগেটিভ ওয়ার্ক। বুঝতে পারলাম? বুঝতে পারলে? তাহলে দেখো যখন বলের দিকে বলের প্রয়োগবিন্দুর সরণ ঘটছে তাকে বলা হবে ধনাত্মক কার্য বা বল দ্বারা কার্য, এবং যখন বলের বিপরীত দিকে সরণ ঘটছে তখন তাকে বলা হবে কি ঋণাত্মক কার্য, ওকে। এবার দেখো আমরা তো পেলাম কাজের পরিমাপটা আমরা কত পেয়েছিলাম? কাজের পরিমাপটা আমরা পেয়েছিলাম, দেখো W ইকুয়ালস টু এফ এস কস থিটা। আমরা কার্যহীন বল একটা টার্ম আছে, ওকে, একে বলা হয় নো ওয়ার্ক ফোর্স, ওকে। দেখো হয়তো তুমি সারাদিন একটা দেওয়াল ঠেলছো, একজন দেওয়ালটা ঠেলেই যাচ্ছে সারাদিন, তার ঘাম ঝরছে, প্রচুর কাজ করছে, অর্থাৎ উনি মনে করলেন উনি প্রচুর কাজ করেছেন, ওনার দ্বারা প্রচুর কার্য সম্পাদিত হয়েছে। কিন্তু ফিজিক্স হচ্ছে একটু নিষ্ঠুর, তাই না? এতটাই নিষ্ঠুর, দেখো যখন ওই দেওয়ালের কোনো সরণ ঘটছে না, ফিজিক্স বলছে দেখো তুমি কোনো কাজ করোনি। উনি যে বলটা প্রয়োগ করলেন সেই বলটাকে বলা হবে কার্যহীন বল, অর্থাৎ ওই বল প্রয়োগের ফলে কোনো কার্য হয়নি। তাহলে কার্য কখন হবে না? ডব্লিউ কখন 0 হবে? দেখো ডব্লিউ জিরো হবে কখন? হয় এস ইকুয়ালস টু 0, ওকে, 1 নম্বর। 2 নম্বর, অথবা থিটা ইকুয়ালস টু কত 90 ডিগ্রি। যেহেতু এফ নট ইকুয়ালস টু 0, ওকে, যেহেতু এফ নট ইকুয়ালস টু 0। কেন নট ইকুয়ালস টু 0? দেখো কার্যহীন বলের সংজ্ঞায় বলা হয়েছে যে যখন বল প্রয়োগের ফলেও, ডেফিনেশনটা কি? বল প্রয়োগের ফলেও যখন বলের প্রয়োগ বিন্দুর সরণ শূন্য হয় তখন তাকে কার্যহীন বল বলে। আচ্ছা দেখো আমরা তাহলে দুটো কন্ডিশন পেলাম, ওকে। যখন এস ইকুয়ালস টু 0 তখন কি হচ্ছে? ডব্লিউ ইকুয়ালস টু 0, কি? দেখো যখন এস ইকুয়ালস টু 0 অর্থাৎ সরণ ঘটছে না, বলের প্রয়োগবিন্দু সরণ ঘটছে না। 2 নম্বর একটা ইন্টারেস্টিং পয়েন্ট দেখো, যখন
যখন কি বললাম থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। দেখো থিটা 90 ডিগ্রি কত হবে, থিটা 90 ডিগ্রি হলে ডব্লিউ 0 হয়, কেন না কস 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। ওকে, কস 90 ডিগ্রি ইকুয়ালস টু 0 অর্থাৎ কি, যেদিকে বল প্রয়োগ হচ্ছে সরণের প্রয়োগবিন্দু সরণ কোন দিকে হচ্ছে তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওকে, সমকোণে হচ্ছে। অর্থাৎ সাপোজ ধরে নাও এদিকে বল প্রয়োগ হচ্ছে কিন্তু সরণ ঘটছে এদিকে, অর্থাৎ এদিকে এফ, ওকে, এদিকে বলের প্রয়োগবিন্দু সরণ হচ্ছে এদিকে, তাহলে মাঝে কোণ কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এভাবে আমরা কি বললাম, আচ্ছা এই ক্ষেত্রে যেমন একটা আমরা উদাহরণ বলেছিলাম যে একজন ব্যক্তি সারা দিন ধরে দেওয়ালটাকে ঠেলছে কিন্তু দেওয়ালের কোনো সরণ ঘটছে না, অর্থাৎ এস ইকুয়ালস টু 0, সেখানে কার্যহীন বল পাওয়া যাচ্ছে। তো এটার উদাহরণ কি হবে, দেখো আমরা সাধারণত নিচের দিকে কি কাজ করে, কি বল কাজ করে, অভিকর্ষ বল কাজ করে, তাই তো, অর্থাৎ অভিকর্ষ বল কাজ করে। এবং সামনের দিকে আমরা অনুভূমিক রাস্তায় হেঁটে চলেছি, তাই তো, অনুভূমিক রাস্তায়। তাহলে অনুভূমিক রাস্তায় আমরা যদি কেউ হেঁটে যাই, কোনো একটা বস্তু নিয়ে আমরা হেঁটে যাচ্ছি অনুভূমিক রাস্তায়, এবং আমাদের ওপর সর্বদা কি কাজ করছে, অভিকর্ষীয় বল আমাদের নিচের দিকে কাজ করছে পৃথিবীর কেন্দ্রের দিকে। সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের উভয়ের মধ্যে কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবং ওই কাজ হচ্ছে, আমরা যে কাজটা করছি তখন ওই কাজটা হচ্ছে কার্যহীন বল। ওকে ওকে চলো এবার আমরা বল সরণ লেখচিত্র অর্থাৎ এফএস কার্ভ দিয়ে আমরা কিভাবে কৃতকার্যকে প্রকাশ করা যায় সেটা আমরা একটু আলোচনা করব। দেখো সাপোজ ধরলাম আমরা কি জানি যে কৃতকার্য সমান কি, বল এবং বলের অভিমুখে সরণ, এটা দিয়েই কৃতকার্যকে প্রকাশ করা হয়, তাই তো। তো দেখা গেল আমরা এক্স অক্ষ বরাবর সরণ নিলাম এবং ওয়াই অক্ষ বরাবর এফ নিলাম। এখন একটা স্থির বলের ফলে যে কার্ভটা হবে সরণের সাপেক্ষে সেটা হবে এবি সরলরেখা। ওকে, এবি লেখচিত্র। এবার এই সরলরেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সঙ্গে যে আয়তক্ষেত্র তৈরি করবে সেই আয়তক্ষেত্র কি হবে, দেখো এই ও এ বি সি আয়তক্ষেত্র। তো এই ও এ বি সি এর ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল সমান হবে দেখো ও সি ইন্টু ও এ, অর্থাৎ এফ ইন্টু এস, ক্ষেত্রফল সমান হবে দেখো এফ ইন্টু এস। তো এটাই তো কৃতকার্য, তাই তো, তাহলে এটাই হলো কৃতকার্য, অর্থাৎ ওই লেখচিত্র দুটি অক্ষদ্বয়ের সঙ্গে যে পরিমাণ ক্ষেত্রফল হয় তাকে বলা হয় ওই বল দ্বারা কৃতকার্য। ওকে, এবার দেখো সাপোজ সময়ের সঙ্গে সঙ্গে বলটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ স্থির বল নয়, সেই ক্ষেত্রে কি করা হবে, আমাদের একটা ছোট্ট অংশ নিয়ে নিতে হবে যেখানে বলটাকে স্থির মানের হিসেবে ধরা হবে। এছাড়াও দেখো যদি যে কোনো বক্ররেখার আমরা খুব ক্ষুদ্র একটা অংশ নিয়ে নিই, সেই ক্ষুদ্র অংশ কিন্তু একটা সরলরেখার অনুরূপ দেখায়। তো এখানে যদি আমরা ধরে নিলাম একটা ক্ষুদ্র অংশ বিসি যেখানে বলটা স্থির মানের আছে, তো সেই ক্ষেত্রে যদি সরণ হয় ডিএস, আমরা কি লিখতে পারি, এই জায়গার ক্ষেত্রফল কত হবে, এই জায়গার ক্ষেত্রফল ধরে নাও বিসি ডি ই এফ এবং জি, তাহলে বিসি জি এফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে দেখো এফ ইন্টু ডিএস। ওকে, তাহলে এইখান দিয়ে যদি আমরা এইটুকুর জন্য যদি আমরা কৃতকার্য পাই এফ ডট ডিএস, তাহলে পুরো বক্ররেখার জন্য আমরা কি পাবো, তাহলে পুরো বক্ররেখার জন্য আমরা ইন্টিগ্রেশন যদি করে দিই 0 টু এস, সেখানে পাবো আমরা এফ ডট এস, যেটা কিসের ক্ষেত্রফল বর্ণিত করবে, দেখো ও এ বি সি ডি ই, এই পুরো যে ক্ষেত্রফল পাওয়া যাবে সেই টোটাল ক্ষেত্রফল হবে, অর্থাৎ ও এ বি সি ডি ই এর ক্ষেত্রফল। ওকে, তাহলে বোঝা গেল যখন স্থির মানের বল প্রয়োগ হবে তখন কৃতকার্য সমান এফ ইন্টু এস, আর যখন সরণের সঙ্গে সঙ্গে অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বল স্থির মানের না থেকে পরিবর্তিত হতে থাকবে তখন আমরা কি মেথড ইউজ করব, আমরা তখন ইন্টিগ্রাল মেথড অর্থাৎ ক্যালকুলাস মেথড আমরা ইউজ করব, যেখানে আমরা একটা ছোট্ট জায়গার জন্য পাবো এফ ডট ডিএস এবং তাকে ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল বক্ররেখার জন্য টোটাল এই গ্রাফটার জন্য যে পরিমাণ কৃতকার্য হচ্ছে, অর্থাৎ টোটাল এই বলের জন্য যে পরিমাণ কৃতকার্য হচ্ছে সেই বলটা আমরা পেয়ে যাব। তো এবার আমরা পরিবর্তনশীল বলের জন্য
কৃতকার্য কী হবে সেটা দেখব। এতক্ষণ আমরা দেখছিলাম স্থির মানের কোনো বলের জন্য। তো পরিবর্তনশীল বলের জন্য কিভাবে কৃতকার্য করা যাবে, আমরা একটু আগে এই যে গ্রাফটা করেছিলাম, তাই তো, যে গ্রাফটা করেছিলাম এ বি সি ডি ই, তো এই গ্রাফটার জন্য কী ছিল, এটা বলের মান বলের মান পরিবর্তনশীল ছিল। তো সাপোজ ধরলাম একটা বলের মান পরিবর্তন হচ্ছে, মান এবং অভিমুখ দুটোই পরিবর্তন হচ্ছে, কিসের সাথে সাথে, সময়ের সাথে সাথে। সেক্ষেত্রে আমরা কি করব, সরণের যে পথ তার একটা ক্ষুদ্র অংশ আমরা নিয়ে নিলাম। ওকে, একটা ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম, যেখানে একটা ডিএস ক্ষুদ্র অংশ নিলাম, কি ক্ষুদ্র অংশ, যেখানে কি হবে দেখো, বলের মানটা কি থাকবে, বলের মান এবং বলের অভিমুখ, এই বলের মান আর অভিমুখ দুটো কি থাকবে, অপরিবর্তিত থাকবে। এমন একটা আমরা ক্ষুদ্র অংশ নিলাম, অপরিবর্তিত থাকবে। তো সেক্ষেত্রে দেখো কৃতকার্য কি হবে ওই পরিমাণ বলের জন্য, না কৃতকার্য হবে দেখো dw ইকুয়ালস টু f ডট ds। ওকে, তাহলে সম্পূর্ণ সরণের জন্য, অর্থাৎ এই এবি পথের জন্য যে টোটাল সরণ হয়েছে তার জন্য মোট কৃতকার্য কত হবে, মোট কৃতকার্য হবে আমরা বাই ক্যালকুলাস মেথড dw, কোথা থেকে, না এ থেকে বি পর্যন্ত মোট সরণের জন্য। অর্থাৎ আমরা লিখতে পারি এ টু বি ইন্টিগ্রাল এফ ডট ডিএস, বা লিখতে পারি দেখো এ টু বি এফ কস থিটা ডিএস, যেখানে থিটাটা কি, না এফ এবং ডিএসের মধ্যবর্তী কোণ, ডিএসের মধ্যবর্তী কোণ। তাহলে বোঝা গেল যখন বল পরিবর্তনশীল, অর্থাৎ বলের মান ও অভিমুখ পরিবর্তনশীল হবে, তখন পরিবর্তনশীল বলের দ্বারা কিভাবে কৃতকার্য আমরা ক্যালকুলাস মেথডের সাহায্যে বের করব। ওকে, তাহলে চলো আমরা পরিবর্তনশীল বল দ্বারা কৃতকার্য কি হবে সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা আবর্তগতির জন্য কি হবে কৃতকার্য সেটা এবার আমরা আলোচনা করব। কিসের জন্য, না আবর্ত গতির জন্য কৃতকার্য। ওকে, আবর্ত গতির জন্য কৃতকার্য কিসে, ওয়ার্ক ডান ইন রোটেশন। ওকে, রোটেশন হলে তখন কি পরিমাণ কৃতকার্য হবে সেটা আমরা লক্ষ্য করব। তো ধরে নিই একটা বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে মূলবিন্দু ওকে কেন্দ্র করে প্রথমে এ বিন্দুতে ছিল এবং কি হলো, না আর ব্যাসার্ধের বৃত্তপথে কি এস দূরত্ব অতিক্রম করলো, বি বিন্দুতে উপস্থিত হলো, এবং ধরে নিলাম ওই সময়ের মধ্যে কেন্দ্রে কোণ করলো কত, থিটা। তাহলে এই বিন্দুতে এর বল কোন দিকে কাজ করছে, যেদিকে রৈখিক বেগের দিক, অর্থাৎ সেদিকে কাজ করবে, অর্থাৎ বলের ক্রিয়া কোন দিকে হবে, এদিকে হবে। ওকে, এবং সরণটা কোন দিকে হলো, দেখো সরণটা হলো এদিক বরাবর, আবর্তনের দিক কোন দিক, না এদিকে। এবার দেখো তাহলে আমরা কৃতকার্য সমান কি লিখতে পারি, কৃতকার্য সমান লিখতে পারি W ইকুয়ালস টু এফ ইন্টু এস, তাই তো। আচ্ছা, আবর্তগতির ক্ষেত্রে আবার কি জানি, করে এসেছি আমরা, এর আগের চ্যাপ্টারে করে এসেছি, এস ইকুয়ালস টু আর ইন্টু থিটা, তাই তো। আর ব্যাসার্ধ এবং থিটা হলো ওই কেন্দ্রে উৎপন্ন কোণ। তাহলে দেখো তো আমরা তো এটা লিখতে পারি এফ ইন্টু আর ইন্টু থিটা, ঘূর্ণাক্ষ সাপেক্ষে বলের ভ্রামক, ঘূর্ণাক্ষ সাপেক্ষে বলের ভ্রামক কি হয়, বলের ভ্রামক হয় দেখো এফ ইন্টু আর, একে আমরা কি বলছি, টর্ক, বা আমরা টাও দিয়ে ডিনোট করছি, তাহলে এখানে আমরা বলবো টাও থিটা। অর্থাৎ কৃতকার্য সমান, দেখো কৃতকার্য কি, না আবর্ত গতির জন্য যেখানে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, এটা যেখানে বলের ভ্রামক সৃষ্টি হচ্ছে, টর্ক সৃষ্টি হচ্ছে, সেখানে কৃতকার্য সমান কি হবে, টর্ক গুণিত কৌণিক সরণ। অর্থাৎ এখানে কিন্তু রৈখিক সরণ নয়, যেহেতু আবর্তগতি, এক্ষেত্রে হচ্ছে কৌণিক সরণ। এবারে আমরা কি করব,
ওয়ার্ক ডান বাই কী করব, কাপল, ওয়ার্ক ডান বাই কাপল, অর্থাৎ কিসের জন্য কৃতকার্য পাবো আমরা এবার, দ্বন্দ্ব। ওকে, দ্বন্দ্ব দ্বারা কৃত কার্য, দ্বন্দ্ব দ্বারা কৃত কার্য। এবি সরলরেখা, যেখানে একটা বস্তু, এই বস্তুর ওপর বলের ক্রিয়ায় অর্থাৎ বি বিন্দুতে বল ক্রিয়া করলো এবং এ বিন্দুতে বল ক্রিয়া করলো। তাহলে ঘূর্ণাক্ষ থেকে ধরলাম এই দূরত্ব আর, ওকে, এবং বলের প্রয়োগের ফলে কি হলো, এর সরণ ঘটলো এ থেকে এ পর্যন্ত এবং বি থেকে বি ড্যাশ পর্যন্ত, এ থেকে এ ড্যাশ পর্যন্ত। ধরে নিলাম এই যে সরণ ঘটলো, এই সরণটা এ বিন্দুর জন্য এস এ এবং বি বিন্দুর জন্য এস বি। এবার এই ক্ষেত্রে দেখো, যখন এ বিন্দুতে বল প্রয়োগ হচ্ছে, এই বিন্দুর সরণের জন্য কৃতকার্য, এ বিন্দুতে কার্য কত হবে, ডব্লিউ এ সমান ধরে নিলাম, তাহলে কি হবে, এফ ইন্টু এস এ, এস এ, আবার এস এ ইকুয়ালস টু কী লেখা যায়, আর থিটা, অর্থাৎ ও এ ইন্টু থিটা, ও এ ইন্টু থিটা। ওকে, আবার বি বিন্দুতে কার্য, বি বিন্দুতে কার্য সমান ডব্লিউ বি ইকুয়ালস টু লিখতে পারি বল ইন্টু সরণ এস বি, আবার এস বি সমান কি, আর থিটা, আর মানে ও বি ইন্টু থিটা, তাহলে এফ ও বি ইন্টু থিটা। অতএব মোট কৃতকার্য, মোট কৃতকার্য সমান ডব্লিউ ইকুয়ালস টু ডব্লিউ এ প্লাস ডব্লিউ বি। এক্ষেত্রে লেখা যায় দেখো তো, তাহলে ডব্লিউ এ ইকুয়ালস টু ডব্লিউ এ বি, দেখি এফ ইন্টু ও এ প্লাস ও বি ইন্টু থিটা। তাহলে এফ ইকুয়ালস টু ও এ প্লাস ও বি, দেখো ও এ প্লাস ও বি, তাহলে এফ ইন্টু এ বি, এফ ইন্টু এ বি ইন্টু থিটা। তাহলে এই এফ ইন্টু এ বি, একে আমরা আবার কি লিখতে পারি, একে কি লিখতে পারি, একে আমরা টর্ক লিখতে পারি, তাই তো। টর্ক ইন্টু থিটা সেই একই রকমভাবে এলো, টর্ক গুণিত কৌণিক সরণ, টর্ক গুণিত কৌণিক সরণ। এবার দেখো, যদি এন পাক ঘোরে, ওই বল প্রয়োগের ফলে এই বস্তুটি ঘূর্ণাক্ষ ওকে কেন্দ্র করে এন পাক ঘুরলো, তাহলে এন পাক ঘূর্ণনের ফলে কৃতকার্য কত হবে, এন পাক ঘূর্ণনের ফলে কৃতকার্য কত হবে, ডব্লিউ এন পাকের ফলে কত, থিটা কত হবে, একবার ঘুরলে থিটা 2 পাই, তাহলে এন বার ঘুরলে থিটা কত হবে, এন ইন্টু 2 পাই, তাহলে 2 পাই এন, সেখানে লিখতে পারি টাও 2 পাই এন। ওকে, বোঝা গেল তাহলে। আশা করি তোমরা কার্য নিয়ে আমরা যে আলোচনা করলাম তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটা। যদি বুঝতে পেরে থাকো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও। তো ফিরছি পরবর্তী ক্লাস নিয়ে। পরবর্তী ক্লাসে আমরা কি আলোচনা করব, ক্ষমতা, পাওয়ার। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। ফিরছি পরবর্তী ক্লাসে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।